আমাদের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। আপনারা পরপর 3টি পর্ব শুনেছেন, আজ শুনবেন গল্পটির 4র্থ পর্ব। রহস্যক্রমে দানা বেঁধেছে, শুনতে থাকুন আজকের পর্ব, 4র্থ পর্ব। রাতে খাওয়া দাওয়ার পর সহেলিদের ঘরে আড্ডা বসেছে। গায়ে কম্বল টম্বল জড়িয়ে বেশ একখানা জম্পে শাসর। বৈজনাথজির দুঃখ ভরা কাহিনী শোনালো টুপুর। অবনী জানালেন কিভাবে আজ মেলায় তার পকেট ফাঁকা হয়েছে। সহেলির দরাদরির দাপটে কেমন নাস্তানা বোধ হচ্ছিল পাহাড়ি দোকানদারেরা, তারও বর্ণনা দিলেন রসিয়ে রসিয়ে। মুমুমের তো এখনও নাগরদোলার ঘোর কাটেনি, সে বসে বসেই দুলছে। পার্থর উচ্ছ্বাস পাহাড়ি নাচা গানা নিয়ে। ডিজিটাল ক্যামেরায় 60-70টা ফটো তুলে ফেলেছে, ডিসপ্লের বোতাম টিপে টিপে দেখাচ্ছে সকলকে। অবনী জিজ্ঞেস করলেন, ওই জায়গাটার ফটো তুলেছ যেখানে পশু বলি হয়? পার্থ বলল, হে মা, না তো, মিস হয়ে গেল। সহেলি বললেন, ভালোই হয়েছে, ওই রক্তারক্তির ফটো ক্যামেরায় থাকবার কোনো দরকার নেই। তা বললে হবে? অবনী বললেন, কুলুতে রক্তপাত তো কম হয়নি, কখনো শিখটা অ্যাটাক করেছে তো কখনো ব্রিটিশরা। এখানকার বহু শান্তিপ্রিয় মানুষকে প্রাণ দিতে হয়েছে কুলু রাজ্যকে বাঁচাতে গিয়ে। আহা, ওই খুন জখমের ফটো তো কবে ইতিহাস, ওসব প্রসঙ্গ এখন আবার কেন তোলা? কিন্তু একটা জায়গাকে চিনতে গেলে তার সব দিকে জানতে হয়। মনে রেখো, আমোদ আহ্লাদ, নাচা গানা, পুজো আচ্চা, কেনা বেচা যেমন মেলার অঙ্গ, তেমনি ছাগল, ভেড়া, শুয়োর, মোষ এসব হত্যাও আর একটা অঙ্গ। পার্থর ক্যামেরায় সমস্ত কিছুরই এভিডেন্স থাকা উচিত। অবনী লেকচারটা দিয়ে ভারী পুলকিত হয়েছেন। চোখ নাচিয়ে মিতিনকে জিজ্ঞেস করলেন, কি হে প্রজ্ঞাপারমিতা, আই মিন জ্ঞানের দেবী, আমি কি ভুল বলেছি? মিতিন আলগা হাসল, তারপর হঠাৎই আলপটকা বলে উঠল, আমি কিন্তু একটা অন্য কথা ভাবছিলাম অবনীদা। কি বলো তো? কালকে ট্যুর প্ল্যানটা যদি একটু বদলাই। পার্থ প্রায় ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, কিরকম কিরকম? ধরো, যদি সোজা মানালি না গিয়ে আমরা একবার নগরে ঢু মেরে যাই। খুব একটা অফ রুটে তো যেতে হবে না, পথে কাটরেন থেকে মাত্র 6-7 কিলোমিটার ঢোকা। কি আছে সেখানে? অনেক কিছুই। এককালে কুলু রাজ্যের রাজধানী ছিল নগর, আপ টু 17th সেঞ্চুরি। রাজা শীত সিংহের তৈরি 500 বছরের পুরনো একটা দুর্গ রয়েছে। ক্যাসেলটার বিশেষত্ব হল 1905 সালের ভূমিকম্পেও ওটার কিচ্ছু হয়নি। প্লাস রাজার প্রাসাদ, বেশ কয়েকটা মন্দির, রোটাং পাস আর হিমালয়ের কিছু চূড়ও দেখা যায় নগর থেকে। সুন্দর সুন্দর আপেল বাগানও আছে। মিতিন একটা বালিশ কোলে টানল। হ্যাঁ, তবে ওগুলো দেখবার জন্য আমি তত আগ্রহী নই। আমার ইন্টারেস্ট রুয়েরিক সাহেবের আর্ট গ্যালারি। আর নগরেই বুঝি গ্যালারিটা? অবনী নড়ে চড়ে বসলেন। তাহলে তো যেতেই হয়, এত কাছে এসে ওটা না দেখা তো গ্রেট লস। টুপুর জিজ্ঞেস করল, হ্যাঁ, রুয়েরিক তো খুব বিখ্যাত শিল্পী। পার্থর পাল্টা প্রশ্ন, তুই বুঝি আগে ওর নাম শুনিসনি? না, আজ অবশ্য বৈজনাথজি বলছিলেন। দেবিকা রানীকে নিশ্চয়ই জানিস? হুম, ফেমাস অ্যাক্ট্রেস, 1930 আর 40-এর দশকে গোটা ভারতবর্ষ কাঁপিয়েছিলেন। আর শুধু তাই নয়, তিনি ছিলেন রবীন্দ্রনাথের ফ্যামিলির মেয়ে, দারুণ রূপসী ছিলেন। রুয়েরিক ছিলেন সেই দেবিকা রানীর বর। তুমি বোধহয় পুরোটা জানো না পার্থ। অবনী নাক গলালেন। তুমি যার কথা বলছো তিনি তো সবেতোস্লাভ রুয়েরিক, ইনিও পেন্টার ছিলেন, কিন্তু তার বাবার খ্যাতি ভুবন জোড়া, নাম নিকোলাস রুয়েরিক। দুনিয়ার বহু নামি দামি গ্যালারিতে নিকোলাসের আঁকা ছবি আছে। আমার অনুমান পেন ড্রাইভের ছবিগুলো নিকোলাস সাহেবেরই পেন্টিং।
কারণ যতদূর জানি নিকোলাসের সব ছবিরই বিষয়বস্তু হিমালয়। তার ছেলে সবেতোস্লাভ হিমালয় নিয়ে ছবি এঁকেছেন বটে, তবে পাহাড়ের মানুষ আঁকায় তার উৎসাহ ছিল বেশি। তাছাড়া তার পেন্টিংয়ের সংখ্যাও অনেক কম। মিতিন বলল, আপনার আন্দাজটাই ঠিক। নিকোলাসের 37টা ছবি থেকে বেছে বেছে 3খানার কপি করতে দেওয়া হয়েছিল বৈজনাথজিকে। তো পার্থর চোখ সরু। তার সঙ্গে আমাদের নগর যাওয়ার কি সম্পর্ক? আছেও বটে, আবার নেইও বটে। হেয়ালি করছো কেন? সাপ সাপ বলো। দেখো, বিখ্যাত শিল্পীর ছবি কপি করা কোনো গর্হিত কাজ নয়। এরও একটা বাজার আছে এবং মোটামুটি ভালো দামেই বিক্রি হয়। লোক দুটোর কাছে নিকোলাস রোয়েডিকের পেন্টিংয়ের ফটো ছিল, ওরা তা থেকে কপি করাতেই পারে। তবু কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। কীরকম? প্রথমত, অ্যাকর্ডিং টু শর্মাজি, লোক দুটো এসেছিল মুম্বাই থেকে। কেন, মুম্বাই শহরে কি কপি করবার লোকের আকাল পড়েছে? এই সাধারণ কাজটা করাতে তাদের কিনা ছুটে আসতে হলো সুদূর কুলুতে। ইন্টারনেট ঘেটে ঘেটে একজন কুলুর আর্টিস্টের সন্ধান করে তাকে দিয়ে আঁকাতে হলো। দ্বিতীয়ত, কাজটার জন্য তারা যে পারিশ্রমিক অফার করলো সেটাও মোটেই স্বাভাবিক নয়। অর্থাৎ কিনা বৈজনাথজিকে টাকার টোপ ঝুলিয়ে প্রলুব্ধ করা হলো। কেন? টুপুর উত্তেজিত মুখে বলল, আর শুধু তাই নয় মিতিন মাসি, ছবি 3টের জন্য তারা 12 দিন ধরে এত দামি কটেজে রয়ে গেল। কারেক্ট। এখান থেকেই আসে 3 নম্বর প্রশ্ন। যদি বৈজনাথজির টাকা মারার হিসেবটাও বাদ দিয়ে, তাহলেও লোক দুটোর খরচ খরচা ইনক্লুডিং মুম্বাই কুলু যাতায়াত কমসে কম 2.5-3 লাখের ধাক্কা। এক একটা কপি, তবে তারা কত দামে বেচবে? লাখ টাকার কমে তো পোষাবেই না। কিন্তু তা কি করে সম্ভব? কেউ কি কোনো ছবির কপি অত টাকা দিয়ে কিনবে? হ্যাঁ, তাই তো, ব্যাপারটা বেশ গোলমেলে। পার্থ 2 সেকেন্ড ভেবে বলল, আচ্ছা, এমনও তো হতে পারে ওরা ছবি 3টেকে আসল পেন্টিং বলে বেচবে, ছবিগুলোকে যথাসম্ভব নিখুঁত করার জন্য এখানকার একজন শিল্পীর দ্বারস্থ হয়েছিল। হ্যাঁ, সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি তার চেয়েও কোনো খারাপ মতলব বেঁটে থাকে। আর কি হতে পারে? ভাবছি নগরে গিয়ে দেখি না একবার। নিতিন বালিশ বেড পাশে রেখে বলল, আমার এমনও হতে পারে আমি মিছিমিছি টেনশন করছি। লোক দুটো হয়তো সত্যি বড় লোক ব্যবসাদার, ছবি টবির শখ আছে। নিকোলাস রোয়েডিকের অরিজিনাল পেন্টিং তো পাওয়া দুরূহ, তাই আসার আগে নেটে খোঁজ খবর নিয়ে বৈজনাথজিকে কপি করবার অর্ডার দিয়েছিলেন। তারপর যখন মনে হয়েছিল বেশি টাকা দেওয়া হয়ে যাচ্ছে, তখন ছবি হাতিয়ে ভাগলবা, অর্থাৎ সিম্পল কেস অফ চিটিংবাজি। আবার বৈজনাথজিও সম্পূর্ণ ঠকেছেন তাও নয়। 3টে ছবি কপি করবার জন্য 20,000 তো মিলেছে। পার্থ বলল, এই তুমি কিন্তু এবার ব্যাপারটাকে গুলিয়ে দিচ্ছ। একবার বলছো লোক দুটোর ধান্দা খারাপ, আবার বলছো মতলব নাও থাকতে পারে। নিশ্চিত হতে পারছি না যে। অবনী বললেন, সে যাই হোক, নিকোলাস রোয়েডিকের পেন্টিংয়ের ব্যাপারে আমার কিন্তু যথেষ্ট আগ্রহ আছে। কিছুদিন আগে একটা ম্যাগাজিনে ওর লাইফটা পড়েছিলাম, ভেরি ইন্টারেস্টিং। আদতে তো উনি রাশিয়ান, কিন্তু দেশে যথেষ্ট খ্যাতি থাকা সত্ত্বেও বলশেভিক বিপ্লবের পরে উনি ভারতে পালিয়ে আসেন, বউ হেলেনা আর 2 ছেলেকে নিয়ে। সবেতোস্লাভ, মানে যিনি দেবিকা রানীকে বিয়ে করেন, তিনি হলেন গিয়ে ছোট ছেলে। ভারতে এসে এই নিকোলাস এমনই হিমালয়কে ভালোবেসে ফেলেছিলেন যে বাকি জীবনটা ওই নগরেই কাটিয়ে দেন। একটা আশ্রম মতো করে থাকতেন, পরে সেখানেই হয় তার আর্ট গ্যালারি। কুলুর লোকের হস্তশিল্প তাকে খুব টানত, সেগুলো সংগ্রহ করে নগরে একটা মিউজিয়ামও বানিয়েছিলেন নিকোলাস। নামটা সম্ভবত উরুসপতি সংগ্রহশালা। এমনভাবে পাহাড়িদের সঙ্গে মিশে গিয়েছিলেন
যে সবাই তাকে মুনি ঋষিদের মতো সম্মান করত, নামই হয়ে গিয়েছিল মহর্ষি নিকোলাস। উনি মারা গিয়েছিলেন। তুমি এবার থামবে? সহেলি মৃদু ঝামড়ে উঠলেন। কলেজে ক্লাস নিয়ে নিয়ে এমন অভ্যেস হয়েছে, বক্তৃতা শুরু করলে একটা পিরিয়ডের কমে বাকি বন্ধ হয় না। নিকোলাস সম্পর্কে তুমি যদি পড়ো। আমার দরকার নেই, কাল তো নগর যাবই, সেখানে গিয়েই নয় তাকে বুঝে নেব। বক্তৃতা শেষ করতে না পেরে অবনী যেন মনক্ষুণ্ণ। মেজার মুখে বাথরুমে চলে গেলেন। পার্থ বলল, আমরা এবার বসে থাকি কেন? ঘরে আমাদের কমলগুলো তো ওয়েট করছে, গিয়ে এবার ঢুকে পড়লেই হয়। মিতিন বলল, তার আগে ঝামেলাটা মিটিয়ে এলে হতো না? কোনটা? কটেজের পেমেন্টের ব্যাপারটা। সে তো কাল সকালেই সারতে পারি। ব্রেকফাস্ট না করে তো বেরোচ্ছি না। সকালের জন্য ফেলে রাখবার দরকার আছে কি? তাছাড়া তখন তাড়াহুড়োর মধ্যে থাকবো। মিথিন উঠে দাঁড়ালো। চলো না, শর্মাজির সঙ্গে একটু গপসপ করে আসি। পার্থ আতল টালো। ওকে, মহারানীর যা মর্জি। টুপুরও পো ধরল। আমিও যাব। চল। নিচের অফিস ঘরটি ছেড়ে অন্তরে ঢুকে গিয়েছিলেন বিভব শর্মা। দরজায় টোকা দিতে বেরিয়ে এসেছেন। স্যুট টাইয়ের বদলে পরনে ঘরোয়া পোশাক। চোজ সাহেবী উচ্চারণে জিজ্ঞেস করলেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? একগাল হেসে পার্থ বলল, তেমন গুরুতর কিছু নয়, হিসেবপত্র চোকাতে এসেছি। এখন? বিভব স্মিত মুখে বললেন, আমার তো এখনো বিল তৈরি হয়নি। বানিয়ে ফেলুন, আমরা বসছি ততক্ষণ। মিতিনের ঠোঁটেও হাসি। কাল সকালে ব্রেকফাস্ট চার্জটা আমরা নগদ দিয়ে যাব। যা আপনাদের অভিরুচি। কুলু শালখানা গায়ে ভালো করে সাপটে টেবিলে বসলেন বিভব। ক্যালকুলেটরে হিসেব করছেন দুরাত্রিরে থাকার সঙ্গে ডিনার, ব্রেকফাস্ট, চা কফির হিসেব। অন্যদিকের চেয়ার থেকে ঝুঁকে দেখছিল মিতিন। কাজের মাঝেই আলাপ জুড়ল। আজ মেলায় বৈজনাথজির সঙ্গে দেখা হলো। তাই নাকি? এখনো নিশ্চয়ই খুব রেগে আছেন? না, রাগের চেয়েও বোধহয় দুঃখ পেয়েছেন বেশি। আমারও তো বদনাম হয়ে গেল। কেন? আমাদের কুলুতে বৈজনাথজির খুব সম্মান, তাকে কিনা দাগা দিল আমারই দুজন মোডার। আচ্ছা, আপনি কি ওদের আগে থেকেই চিনতেন? একেবারেই না, আমার কটেজে তো এই প্রথম উঠল, এবং আগেও নাকি কুলুতে কখনোই আসেনি। দুজনেই তো মুম্বইয়ের, মারাঠি। পদবি দেখে তো মনে হয় একজন মহারাষ্ট্রের, নবীন দ্বারকুণ্ডে, অন্যজন পাঞ্জাবি, সুখদেব ভাটিয়া। বিভবের আঙুল থেমেছে, চোখ তুলে বললেন, দুজনকেই তো ভদ্রলোক মনে হয়েছিল। কথাবার্তা খুব সুন্দর, কোনো রকম মিলেলাপনাও করেননি। সঙ্গে একটা মারুতি ভ্যান ছিল বটে, তবে বড় একটা বেরোতো না। এই হয়তো আশেপাশে হেঁটে হেঁটে ঘুরেছে, ক্যামেরায় ফটো তুলেছে। তার মানে 8-5টা টুরিস্টের মতো নয়। এখানে সব রকম লোকই আসে। অবশ্য আমার বোর্ডাররা বেশিরভাগই বিদেশি। কেউ হয়তো সারাদিন টোটো করে, আবার কেউ হয়তো একটি পারের তরেও ভ্যালিতে নামে না। এই তো পরশু সকালের ফ্লাইটে এক ইতালিয়ান ভদ্রলোক আসছেন, রবার্তো জোয়ান্নি। গত বছরও একবার এসেছিলেন এরকম সময়ই। উনি আবার শুধু শিল্পকলার ভক্ত। দশেরার মেলা থেকে কত কেজি কিনে নিয়ে গেলেন, তার মধ্যে বৈজনাথজির ছবিও ছিল। ফের হিসেবে মাথা নামালো বিভব শর্মা। একটা কাগজে বকেয়া টাকার অঙ্কটা লিখে বাড়িয়ে দিলেন পার্থকে। হেসে বললেন, কাল কম্পিউটারে পাকা বিলটা বানিয়ে দেব, অসুবিধে নেই তো? কিছু মাত্র না। টাকা মিটিয়ে উপরে এলো তিনজন। মুমুম ঘুমিয়ে পড়েছে। তাকে তুলে নিজেদের বিছানায় নিয়ে এলো পার্থ। টুপুরকে শুভরাত্রি জানিয়ে মিতিনও গেল শুতে। অবনী সহেলির নাক ডাকছে। টুপুরের কে জানে কেন ঘুম আসছিল না।
বাইরে একটানা ঝিঝির আওয়াজ। হঠাৎ হঠাৎ থেমে যাচ্ছে শব্দ, আবার শুরু হচ্ছে পূর্ণোদ্যমে। কম্বল সরিয়ে টুপুর জানালায় এলো। বন্ধ গাছের ওপারে এক মনোরম জ্যোৎস্না, চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে চরাচরে। অদূরে পাহাড়টার গায়ে আলোর পাতলা স্বর, চোখ যেন ফেরানোই যায় না। তাকিয়ে আছে টুপুর, তাকিয়েই আছে। পরদিন বেরোতেই খানিকটা বেলা হয়ে গেল। এক বিকেলে যা রাজ্যের জিনিস কিনেছেন সহেলি, গোছ গাছ করতে প্রাণান্ত। এটা যেন না ভাঙে, ওটা যেন দুমড়ে না যায়। তারপর জল খাবার সেরে সকলকে তৈরি করে মালপত্র গাড়ি ছাদে তোলরে বাঁধরে, সেও তো কম হাঙ্গামা নয়। কুলু থেকে নগর, পথে চড়াইটাই বেশি। কাল ট্রেনের পর বিপাশা পেরোলো নদী। তারপর রাস্তা বেজায় ভাঙাচোরা। যথেষ্ট সাবধানে চালাচ্ছে টিঙ্কু, তবু সহেলি সিটিয়ে বসে। বাইরে চন্দ্রখনি পাহাড়ের অপরূপ শোভা, সেদিকেও তাকাচ্ছেন না। নগরে পৌঁছে পথঘাটের খানিকটা উন্নতি হলো, কংক্রিটের চড়াই। কুলু রাজার দুর্গ পেরিয়ে যখন গাড়ি রৈরিকের আর্ট গ্যালারির কাছে, সূর্য তখন মাঝ আকাশে। কিন্তু তোতলা বাড়ির সামনে একই দৃশ্য, দুখানা পুলিশের জিপ দাঁড়িয়ে। নিকোলাস রৈরিকের আর্ট মিউজিয়াম, পুলিশে পুলিশে ছয়লাভ। রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। রৈরিকের আর্ট গ্যালারিতে কেন এত পুলিশ? কি ঘটতে চলেছে? কি ঘটেছে সেখানে? আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। শুনলেন আজ ৪র্থ পর্ব। পরবর্তী পর্বের জন্য কিছুক্ষণের অপেক্ষা। আপনাদের অনুরোধ, সাথে থাকুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই ধরনের রহস্য গল্প শুনতে বা আপনাদের পছন্দ মতো ভিন্ন স্বাদের গল্প শুনতে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন @গল্প পাঠে ইন্দ্রমিতা আমাদের নতুন চ্যানেলে।